পর্যটক মহলে জগদলপুর ভ্রমণ ক্রমাগত জনপ্রিয় হচ্ছে। ভারতের সেরা জলপ্রপাতগুলির অন্যতম দুটি জলপ্রপাত এখানেই অবস্থিত। তাছাড়া পূর্বঘাট পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। হাওড়া থেকে সরাসরি জগদলপুর যেতে চাইলে আপনাকে 18005 সামালেশ্বরী এক্সপ্রেস ধরতে হবে। হাওড়া থেকে প্রতিদিন রাত 10:20 ছাড়ে, পরদিন রাত 10টায় ট্রেনটা জগদলপুর পৌঁছায়। আপনি যদি ভাইজ্যাক ভ্রমণের সাথে আরাকু ও জগদলপুর ভ্রমণকে জুড়ে নেন তাহলে একটা ভালো ট্যুর হয়। এর আগের ভিডিওতে আমি তুলনামূলক কম খরচে ভাইজ্যাক ভ্রমণ গাইড দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওটা দেখতে চান তারা আই বোতাম অথবা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি কম খরচে ভাইজ্যাক থেকে আরাকু ও জগদলপুর ভ্রমণের গাইডেন্স দেব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আগের ভিডিওর শেষে আপনাদের বলেছিলাম আমরা বিশাখাপত্তনম রেল স্টেশনের রিটায়ারিং রুমে রাত্রি যাপন করেছি। তাতে একদিকে আমাদের থাকার খরচ যেমন অনেকটা কমে গেছে, তেমনি রেল স্টেশনে থাকার কারণে ভোরবেলা হুড়োহুড়ি করে ট্রেন ধরতে হয়নি। বিশাখাপত্তনম বা ভাইজ্যাক থেকে দিনে 2টো কিরণডুল এক্সপ্রেস ছাড়ে, একটা সকালে আর একটা রাতে। কম খরচে আরাকু ও জগদলপুর ভ্রমণ করতে হলে এই দুটো ট্রেনেই আপনাকে চাপতে হবে। কেন, কি বৃত্তান্ত, এসব ক্রমশ প্রকাশ্য। বিশাখাপত্তনম রেল স্টেশন থেকে সকাল 6:45 ছাড়ে 08551 বিশাখাপত্তনম কিরণডুল এক্সপ্রেস। এই ট্রেনে আপনি উঠে পড়ুন। এই সকালের ট্রেনেই একমাত্র ট্যুরিস্ট স্পেশাল কামরা অর্থাৎ ভিস্টাডোম কোচ আছে। আপনি আপনার পছন্দ মতো কোচে আগে থেকেই রিজার্ভেশন করে রাখবেন। জানিয়ে রাখি, অপর ট্রেনটা বিশাখাপত্তনম স্টেশন থেকে রাত 9:20 ছাড়ে। এর নম্বর হলো 18514। এই 18514 বিশাখাপত্তনম কিরণডুল এক্সপ্রেস ট্রেনটা নিয়ে পরে আলোচনা করব। ভারতের সেরা রেল রুটগুলোর অন্যতম এই রেল রুট। প্রকৃতি অকৃপণ হাতে এই এলাকাকে সাজিয়েছে। এই রুটেই দেশের প্রথম ভিস্টাডোম কোচ চালু হয়। ট্রেনে যেতে যেতে আপনি মুগ্ধ হতে বাধ্য। মনের মাঝে কল্পনার কুঁড়ি ফুল হয়ে ফুটে উঠবে। আপনার মন আপনার অজান্তেই ডানা মেলে দেবে। ট্রেন থেকে আপনি বোড়াগুহালু স্টেশনে নেমে পড়ুন। স্টেশনের বাইরেই গাড়ির স্ট্যান্ড। সারাদিনের জন্য একটা গাড়ি বুক করে নিন। এই গাড়ি আপনাকে সারাদিন ধরে আরাকু ঘুরিয়ে সন্ধ্যায় আরাকু স্টেশনে ছাড়বে। এখানে গাড়ির রেটের কোনো মাথামুন্ডু নেই, তাই প্রচুর দরদাম করতে হবে আপনাকে। চাইছে 7,000 8,000 এরকম চাইছে লাস্ট অবধি। সারাদিনের জন্য 5,000 টাকায় হলো ট্রাভেল আগে। বোড়াগুহালু স্টেশন থেকে 1 কিলোমিটার দূরেই বোড়াগুহা। এখানে গাড়ি দাঁড় করিয়ে হেঁটে যেতে হয়। এখানে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি বিখ্যাত। যদি খেতে চান তাহলে বোড়াগুহার কাছে গাড়ি থেকে নেমেই কোনো হোটেলে অর্ডার দিয়ে রাখুন, ওরা বানিয়ে রাখবে। আপনি বোড়াগুহা ঘুরে এসে খেতে পারবেন। 600 টাকা করে একটা বাস, সেটাতে 3 জন খেতে পারবে। আর ব্যাম্বু চিকেন সেটা হচ্ছে 500 গ্রামের দাম হচ্ছে 300 টাকা। বোড়াগুহার গেটের সামনে টিকিট কাউন্টারের সামনে জিপ লাইন রয়েছে, 500 টাকা এক একজনের। টিকিট বড়দের 80 টাকা, ছোটদের 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত 60 টাকা। এখানে গেটের মুখে কিন্তু বাঁদরের খুব উৎপাত।
বিওয়্যার অফ মাঙ্কি। ঘোড়া কেভের এন্ট্রান্স। 1808 সালে ইংরেজ ভূবিজ্ঞানী উইলিয়াম কিং বোরা গুহাকে আবিষ্কার করেন। এই এলাকা লাইমস্টোন দ্বারা গঠিত। মনে করা হয় প্রায় 15 কোটি বছর ধরে জলে দ্রবীভূত হিউমিক অ্যাসিডের সংস্পর্শে লাইমস্টোন বিক্রিয়া করে দ্রবীভূত হয়ে গিয়ে এই গুহার সৃষ্টি করেছে। গুহার ভিতরে 350 মিটার হাঁটতে হবে। স্যার এখানে দারুণ লাইট আছে, দেখেছি। বোরা গুহা দেখে দুপুরের খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়ুন। তুমি কি বলছো? দারুণ। এখনো মুখে দিয়েছো? হ্যাঁ, সুন্দর একটা টেস্ট। আর একটা সন্ধ্যা পর্যন্ত বাকি স্পটগুলো ঘুরে দেখুন। ঝর্ণা, ল্যান্ডস্কেপ, গার্ডেন, মিউজিয়াম, অনেক কিছুই আছে এই তালিকায়। প্রথমেই আসুন আরাকু থেকে 30 কিলোমিটার দূরে পূর্বঘাট পর্বতমালার অনন্তগিরি রেঞ্জে অবস্থিত অনন্তগিরি ওয়াটারফলসে। অনন্তগিরি রেঞ্জে অবস্থিত হওয়ার জন্য একে অনন্তগিরি ফলসও বলা হয়ে থাকে। এখান থেকে 3 কিমি দূরেই অনন্তগিরি শহর। অনন্তগিরি ফলস দেখে চলে আসুন কফি গার্ডেনে। এখানে কফি চাষ হয়। পাহাড়ের ঢালে বিরাট কফি গার্ডেন। আমরা কালীকন্ডা ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এখানেতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে, বেশ রিফ্রেশিং, ভালো লাগছে বেশ। কালীকন্ডা ভিউ পয়েন্ট। হ্যাঁ, বলুন তো এটা কোথায় এসেছি? দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে। দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং বা হিমালয়ের কোনো একটা জায়গায় রয়েছি। এটা অন্ধ্রপ্রদেশের কালীকন্ডা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা আরাকুতে যাব। আরাকুতে আমরা এখানে দেখব ট্রাইবাল মিউজিয়াম। বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি। আমরা বোটানিক্যাল গার্ডেনেতে চলে এসেছি। যাওয়ার পথে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। বড়দের 60 টাকা টিকিট, ছোটদের 30 টাকা। সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আরাকু বাসস্ট্যান্ড থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেন। এর পোশাকি নাম পদ্মাপুরম গার্ডেন। আরাকুর সবথেকে জনপ্রিয় পর্যটন স্থলগুলির একটি এই বোটানিক্যাল গার্ডেন। এই টয় ট্রেন স্টার্টিং পয়েন্ট। এখান থেকে টয় ট্রেন ছাড়ে। বড়দের 60 টাকা, ছোটদের 30 টাকা। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গার্ডেন। আপনি চাইলে টয় ট্রেনে করে এই গার্ডেন ঘুরতে পারেন। সেগুলো আরাকুর সাইট সিইংয়ের মধ্যে পড়ে। 1942 সালে 26 একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল এই গার্ডেন। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের সবজি সাপ্লাই করার জন্য এই বাগান তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই সবজি উৎপাদনের বাগানই হয়ে উঠেছে হর্টিকালচার নার্সারি ও উদ্ভিদ গবেষণা কেন্দ্র। বোটানিক্যাল গার্ডেনের সামনেই রয়েছে চকলেট ফ্যাক্টরি। পায়ে পায়ে সেখানে চলে এলাম। এই অ্যাডাল্ট 50, বাচ্চাদের 40 টাকা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। চকলেটের দোকান নানান রকম। বাচ্চাদের গাড়ির ড্রাইভার আপনাকে এই চকলেট ফ্যাক্টরি ঘোরার জন্য নিয়ে আসবে। এটা তাদের একটা স্পট। আমি এই স্পটটা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেব আপনাদের। অনেকগুলো টাকা দিয়ে টিকিট কেটে এখানে ঢুকে স্লেপ ঠকে বেরিয়ে আসতে হবে আপনাকে। পকেটের টাকা খরচ করে কয়েকটা দোকানপাট দেখার কোনো মানে হয় না।
ট্রাইবাল মিউজিয়াম। অ্যাডাল্ট 60, চাইল্ড 30। এই যে মিউজিয়ামের মধ্যে কি কি আপনি দেখতে পাবেন এইসব। চাষবাসের উপযুক্ত জিনিসপত্র। খুব একটা জুৎসই কিছু নেই এখানেতে। এত টাকা দিয়ে টিকিট কেটে ঢোকা, শুধু ব্যবসা বাণিজ্যের জায়গা। আদিবাসীদের বাজার। আরাকু স্টেশনে চলে এসেছি। গাড়ি থেকে সব মালপত্র নামানো হচ্ছে। ট্রাইবাল মিউজিয়াম দেখে সোজা চলে আসুন আরাকু স্টেশনে। আরাকু স্টেশনের মধ্যে তো ঢুকলাম, একদম শুনশান, খুব বেশি লোকজন নেই। কিছু একটা ভুতুরে ভুতুরে ব্যাপার আছে। 12:30 পর্যন্ত এখানেই বসে থাকতে হবে। এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে। 12:30 পর্যন্ত এখানে বসে থাকতে হবে। তার মানে 7 আর 5 12, 5.5 ঘন্টা এখানে থাকতে হবে আমাদের। সকালে পৌঁছে যান জগদলপুর। এতে আপনার একদিনের হোটেল ভাড়া বেঁচে যাবে। এখানে খাবারের অনেক দোকান রয়েছে। চাউমিন আছে, বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, সব কিছুই আছে। স্টেশনের বাইরেই বাজার। বাজারে অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট থেকে আপনি রাতের খাওয়া মিটিয়ে ফেলতে পারেন। রাতে প্ল্যাটফর্ম বেশ ফাঁকা থাকে, তবে ভয়ের কোনো কারণ নেই। এখানে চুরি ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে না। আপনি চাইলে রেলের রিটায়ারিং রুমও বুক করে নিতে পারেন। 18514 বিশাখাপত্তনম কিরণডুল এক্সপ্রেস রাত 12:30 আরাকু রেল স্টেশন থেকে ছেড়ে জগদলপুর পৌঁছায় ভোর 4:50। ট্রেন ফাঁকাই থাকে। এই ট্রেনে আরাকু থেকে জগদলপুরের ভাড়া স্লিপার ক্লাসে 145 টাকা, 3 এসিতে 505 টাকা এবং 2 এসিতে 710 টাকা। ছত্তিশগড়ের বস্তার জেলার জেলা সদর হচ্ছে এই জগদলপুর। একটা খুব ভালো সিটি, বড় সিটি। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিন। 80 টাকা থেকে 100 টাকা ভাড়া নেবে। এই অটো আপনাকে হোটেলে নিয়ে যাবে অথবা হোটেল খুঁজতে সাহায্য করবে। আমরা স্টেশন থেকে 500 মিটার দূরেই একটা হোটেল নিয়েছিলাম। নন এসি রুম, 800 টাকা ভাড়া ছিল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে সকাল সকাল লাঞ্চ করে বেরিয়ে পড়ুন। তো একটা ছোট ডিজায়ার গাড়ি নেওয়া হয়েছে, সেই গাড়ি করেই আমরা যাব। গাড়ি রেট নিচ্ছে, আমরা 2 দিন ঘুরবো। 2 দিনের জন্য প্রতিদিন 3,500 টাকা করে চাইছিল, কিন্তু আমরা সেটাকে বার্গেনিং করে 6,500 টাকা টোটালে কার বেরিয়েছি। হোটেলের ম্যানেজারকে বললে আপনার গাড়ির ব্যবস্থা করে দেবে। চাইলে আপনি বাইরের গাড়িও নিতে পারেন, তবে রোজ রোজ আলাদা আলাদা গাড়ি করার থেকে একটা গাড়ির সঙ্গেই পুরো ট্যুরের চুক্তি করে নিলে আমার মনে হয় ভালো হবে। আমাদের প্রথম স্পট মিউজিয়াম দিয়ে শুরু করব। অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এই মিউজিয়াম। সকাল 10টা থেকে সন্ধে 5:30 পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। টিকিট 20 টাকা। আর খুব যে বড় মিউজিয়াম তা নয়, মিউজিয়ামটা ঘুরে দেখতে মোটামুটি আধ ঘন্টা লাগবে যদি আপনি ভাষাভাবে দেখেন উপর দিয়ে। এখন চলে আবার গাড়িতে উঠছি। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনের পথে আমরা যাত্রা শুরু করছি। চিত্রধারা ওয়াটারফলসের কাছে চলে এসেছি। একটা ঝুপড়ির সামনে গাড়ি দাঁড়িয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের ফি জমা দিতে হবে। গাড়ি পার্কিংয়ের 50 টাকা
চার্চ। একদম পাতলা জলপ্রপাত, হালকা জল বয়ে আসছে পাথরের তলা দিয়ে। এটা নভেম্বর মাস চলছে। এটা যদি বর্ষাকাল হতো তাহলে উপর দিয়ে জল আসতো, প্রবল ধারায় জলটা পড়তো। যেহেতু এটা নভেম্বর মাস তাই জলের অভাব ঘটেছে। চিত্রধারা ফলস থেকে আমরা এখন চলেছি নারায়ণপাল বিষ্ণু মন্দির। সবুজ জঙ্গলাকীর্ণ পথ, মাঝে মাঝে গ্রাম। গ্রামের রাস্তার ধারে বসে আদিবাসী মহিলারা সবজি বিক্রি করছেন দেখতে পাচ্ছি। এই সেই নদী যার থেকে সৃষ্টি হয়েছে ভারতের নয়াগ্রা চিত্রকোট ফলস। ইন্দ্রাবতী নদী হল গোদাবরী নদীর উপনদী। উড়িষ্যা রাজ্যের কালাহান্ডি জেলার মার্ডিগোদা গ্রামের এর উৎস। নারায়ণপাল বিষ্ণু মন্দিরেতে চলে এসেছি। মন্দিরটা প্রথম দর্শনে যেটুকু মনে হলো সুন্দর, ছিমছাম। বস্তার জেলার ঐতিহ্যে নারায়ণপাল মন্দির তার সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মূল্যের জন্য সুপরিচিত। জগদলপুরের উত্তর পশ্চিম দিকে চিত্রকোট জলপ্রপাত সংলগ্ন ইন্দ্রাবতী নদীর অপর তীরে নারায়ণপাল গ্রামেই অবস্থিত নারায়ণপাল বিষ্ণু মন্দির, যা প্রায় 1000 বছর আগে নির্মিত হয়েছিল। বিষ্ণু মন্দিরটি 11 শতকের দিকে ইন্দ্রাবতী ও নারাঙ্গী নদীর সঙ্গমস্থলের কাছে স্থাপিত হয়, যা ভারতের খাজুরাহ মন্দিরের প্রায় সমসাময়িক। নারায়ণপাল মন্দির সমগ্র বস্তার জেলার একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে। চিন্দাক রাজবংশের রানী মুমুন্ডা দেবী এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরে চালুক্য শৈলীর প্রভাব রয়েছে। মন্দিরটি অনেকটা অক্টাগোনাল অর্থাৎ অষ্টভুজাকার। এর ভিতরে একটা পাথরের উপর খোদাই করা বিষ্ণু মূর্তিকেই পুজো করা হয়। মন্দিরের ভিতর একটা শিলালিপিতে সংস্কৃত ভাষায় মন্দির নির্মাণের ইতিহাস বিবৃত করা রয়েছে। নারায়ণপাল বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে এবার চলেছি আরও একটা জলপ্রপাত মেন্দ্রিগুমার দেখতে। এই হলো মেন্দ্রিগুমোর। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ অদ্ভুত ভূপ্রকৃতি এখানে। একটা পাথুরে সমতল ভূমি হঠাৎ করে শেষ হয়ে গিয়ে একটা গভীর খাদ তৈরি করেছে। এই জায়গাটাকে সুইসাইড পয়েন্টও বলা হয়। রোদ, বৃষ্টি, জলপ্রবাহ এবং বায়ুপ্রবাহের ফলে ভূমি ক্ষয়ে গিয়ে এমন সমান হয়ে গেছে। বর্ষায় ঠিক এই জায়গায় একটা ঝর্ণা দেখা যায়। এখন এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অবশ্য সব শুকনো খটখটে। ঝর্ণাটা থাকলে ভালো লাগতো, না পেয়েও বিরাট কিছু আফসোস নেই। এখানকার ভূপ্রাকৃতিক সৌন্দর্য এখানে আসা সার্থক করে দিয়েছে। চলে এসেছি চিত্রকোট জলপ্রপাতে। কার পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, এবার আমাদেরকে হেঁটে যেতে হবে বেশ খানিকটা। 50 টাকা পার্কিং চার্জ নিয়ে নিয়েছে প্রথমেই। ইন্দ্রাবতী নদী সোজা এসে ঝাঁপ দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট লুক। ইন্দ্রাবতী নদী 95 ফুট উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। চিত্রকোট ফলসের সাথে একমাত্র তুলনা করা যায় আমেরিকার নয়াগ্রা ফলসের। দেখতে দেখতে ভাবছিলাম, নভেম্বরের প্রথম সপ্তাহেই যদি এই রূপ হয় তাহলে বর্ষায় চিত্রকোট ফলসের কেমন রূপ হয়। চিত্রকোট ফলসের সেরা রূপ দেখার জন্য যদি সম্ভব হয় আপনারা বর্ষাকালেই আসবেন। তখন আপনি উপরি হিসাবে মেন্দ্রিগুমোর ফলস, চিত্রধারা ফলসও পেয়ে যাবেন। একটা কথা বলে রাখি, বর্ষাকালে এলে কিন্তু আপনি এই বোটিংটা করতে পারবেন না, তখন বোটিং বন্ধ থাকে। চিত্রকোটে বোটিংয়ের চার্জ 6 জনে যদি হয় তাহলে 300 টাকা, 10 মিনিট ঘোরাবে। 15 সিটারের ক্ষেত্রে 750 টাকা, 20 সিটারের ক্ষেত্রে 1000 টাকা, 30 সিটারের ক্ষেত্রে 1500 টাকা। চিত্রকোট ফলস দেখে আপনি এবার ফিরে চলুন হোটেলে।
রাতের খাবার মার্কেটের অবস্থিত কোনো একটা হোটেল থেকে সেরে নিতে পারেন। পরদিন সকালে তৈরি হয়ে বেরিয়ে পড়ুন। এদিন দেখুন দন্তেশ্বরী মন্দির, বস্তার প্যালেস, দলপতসাগর লেক এবং সবশেষে দেখবেন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কে অবস্থিত তীরথগড় জলপ্রপাত। চলুন জায়গাগুলোর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের দিয়ে দিই। দন্তেশ্বরী মন্দির হলো একটি শক্তিপীঠ। প্রকৃত দন্তেশ্বরী মন্দিরটি ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় অবস্থিত। দন্তেশ্বরী মন্দিরের জন্যই অবশ্য দান্তেওয়াড়া নাম হয়েছে। ঐতিহ্যগতভাবে দেবী দন্তেশ্বরী বস্তার রাজ্যের কুলদেবী। ছত্তিশগড়ের এই জগদলপুর থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত দান্তেওয়াড়া শহর। এত দূরে মন্দির হওয়ার ফলে রাজপরিবারের সদস্য ও প্রজাদের পক্ষে সেখানে বারবার যাওয়া বেশ সমস্যাবহুল হয়। তাই জগদলপুরে বস্তা রাজবাড়ির কম্পাউন্ডেই মন্দির বানিয়ে দেবী দন্তেশ্বরীকে প্রতিষ্ঠা করা হয়। দন্তেশ্বরী মন্দির দেখে আমরা এগিয়ে এসেছি, আর সামনের দিকে একটু ওই চত্বরের মধ্যেই সামনের দিকে আরেকটুখানি এগিয়ে গেলেই হচ্ছে যেটাকে বস্তার প্যালেস বলা হয়। তো এই বস্তার প্যালেস আমার সামনেই রয়েছে। বস্তার প্যালেস জগদলপুরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী একটি স্থান, যা অতীতের রাজাদের গৌরবের গল্প বলে। কি বিশাল! ভিতর দিকে আরো যাওয়া যাবে। রাজাদের ছবি দেওয়া আছে, শিকার করা। সিংহাসন, বাজার। আমরা দলপতসাগরের সামনে চলে এসেছি। এটা বেসিক্যালি একটা লেক, আর এখানেতে রাজা এটা খনন করিয়েছিলেন। এর ভিতরে একটা শিব মন্দির আছে। শিব চতুর্দশীর সময়তে এখানে খুব বড় মেলা হয় এবং খুব ভিড়ভাট্টা হয়, পূজা অর্চনা হয়। লেকের উপর দিয়ে এই রাস্তা, এখানেতে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। একটা এইটা চারপাশ দিয়ে একটা শুধু রাউন্ড দেওয়া যাবে। আমচো বস্তার, আমাদের বস্তার। এই হ্রদ বর্তমানে কৃষিকার্যে জল সেচের জন্য এবং শহরের পানীয় জলের উৎস হিসাবে ব্যবহৃত হয়। এরপর গাড়িতে উঠবো, পরবর্তী স্পটে যাব। এবার আমরা চলেছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক তো ঘুরবই, সেই সাথে দেখব ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এখানকার শ্রেষ্ঠ আকর্ষণ তীরথগড় জলপ্রপাত। এই দিকে হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে তীরথগড় জলপ্রপাতের রাস্তা। দেখুন বোর্ডে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই অ্যারো চিহ্ন দিয়ে। আর তীরথগড় জলপ্রপাত এইখান থেকে 6 কিলোমিটার রাস্তা। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছেন, গেট সামনে, গেট আটকে বসে আছে। জংশন পয়েন্টে অর্থাৎ চৌমাথায় কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে আবার আমাদের যাত্রা শুরু হলো তীরথগড় ফলসের উদ্দেশ্যে। বস্তার জেলার অন্তর্গত এক টুকরো অপাপবিদ্ধ অরণ্যের ঠিকানা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। জগদলপুরের রেল স্টেশন থেকে মাত্র 27 কিলোমিটার দূরত্বে এই পার্কের অবস্থান। 50 টাকা গাড়ির পার্কিংয়ের জন্য দিতে হয়। এবার তীরথগড় ফলসের জন্য আমাদের কিছুটা হাঁটতে হবে। এখানে কিন্তু খুব বাঁদর রয়েছে, বাঁদরের ভীষণ উৎপাত রয়েছে, তাই হাতে কোনো খাবার দাবার, চিপসের প্যাকেট এইসব নিয়ে কিন্তু গাড়ি থেকে নামবেন না। রেস্টুরেন্ট, সব আদিবাসী রেস্টুরেন্ট, এখানেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এখানেতে অর্ডার দিলে
দেশি চিকেনও রান্না করে দেয় এরা। এই মুরগি কেজি খানেকের মতো হবে ওজনে, 750 টাকা দাম বলছে রান্না করে। কাঠের আগুনে রান্না হচ্ছে। ভিডিও ক্যামেরা করার জন্য হচ্ছে 200 টাকা, ক্যামেরা হচ্ছে 200 টাকা, ক্যামেরা 25 টাকা, আর প্রতি বিদেশি পর্যটকের শুল্ক হচ্ছে 150 টাকা, আর প্রতি ব্যক্তি পর্যটক শুল্ক 50 টাকা। মানে এক একজনের জন্য 50 টাকা করে টিকিট লাগবে। 250। সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে, আর জলপ্রপাতের আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। কাঙ্গের নদীর উপর এই ঝর্ণা, অর্থাৎ কাঙ্গের নদী 3টি ধারায় উপর থেকে নিচে নেমে এসেছে। এটি প্রথম ধারা, এখানেই সবাই আসে। जलप्रपात क्षेत्र फिसलन भरा हो सकता है, स्नान करना जानलेवा हो सकता है। এখানে একটা মন্দির রয়েছে ফলসের সামনেই। এবার সেই মন্দিরটাতে যাচ্ছি, সিঁড়ি করা রয়েছে, যাই মন্দিরটা দেখে আসি। এই মন্দির চলে এসেছি। এখন আমরা মন্দির হিসাবে দেখছি ঠিকই, কিন্তু এই ভগ্নাবশেষ নির্দেশ করে প্রায় 1000 বছর আগে এখানে হিন্দু সভ্যতা গড়ে উঠেছিল। তখনকার সেই সভ্যতারই ভগ্নাবশেষ এখন আমরা দেখছি। একদম ফ্রন্ট ভিউ। এই দেখুন দ্বিতীয় ধারা এবং তৃতীয় ধারা। সিঁড়ি নিচে নেমে গেছে পরের ধাপের জন্য, আমরা সেই দিকেই এগোচ্ছি। কোমরের যদি সমস্যা থাকে, হাঁটুর সমস্যা থাকে, বয়স্ক মানুষ, তারা এখানেতে আসবেন না, নিচে নামবেন না, খুব সমস্যায় পড়বেন। যাব সেই খাবারের জায়গায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। কিছু মানে কি খাওয়া দাওয়া করবো আপনারা জানেন, বলে দিয়েছি। দেশি মুরগির ঝোল ভাত, এই যে মাংস দিয়ে গেছে, দেশি মুরগির মাংস। কালার তো পুরো ব্রাউন হয়ে গেছে। যেটা মনে হচ্ছিল খুব ঝাল হয়েছে, কিন্তু ঝাল হয়নি, খুব সুস্বাদু, খুব ভালো রান্না করেছে। মাংসের টুকরো নিয়ে খেয়ে দেখছি। গাড়িতে উঠে এবার আমরা যাব বালাজি মন্দির। ফেরার পথ ধরবো, যেতে যেতে বালাজি মন্দির দেখে সোজা আমাদের হোটেলে। আমরা বালাজি মন্দিরে চলে এসেছি। এখান থেকে আমরা, এটাই আমাদের লাস্ট স্পট। এটা ঘুরে আমরা হোটেলেতে ফিরে যাব। চূড়া বালাজি মন্দিরের, পাঁচিলের গেট, মন্দিরের চূড়া। সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় প্যাটার্নের মন্দির। মন্দিরের সামনে অরুণ স্তম্ভ বা গরুর স্তম্ভ যাই বলুন। বালাজি মন্দির দর্শনের সাথে সাথেই আমাদের জগদলপুর ভ্রমণ শেষ হলো। অর্থাৎ আমাদের আর কিছু ঘোরার নেই, শিডিউল নেই। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাড়ির পথে পা বাড়াবো। পরদিন ভোর 5:30টায় আপনি জগদলপুর থেকে হাওড়া আসার ট্রেন 18006 সামালেশ্বরী এক্সপ্রেস ধরুন, এবং তারপরের দিন অর্থাৎ 24 ঘন্টা পর ভোর 5:30টায় আপনি হাওড়া চলে আসুন।